তো কি অবস্থা এসএসসি 25? আশা করি সবার অবস্থাই ভালো, পরীক্ষা সবাই ভালো মতোই দিচ্ছ এবং প্রিপারেশন সবারই মোটামুটি গোছানো আছে। তো আজকে আমার যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে আরও একটু ইউটিলাইজ করার জন্য যে কাজগুলো করতে হবে। আমি মূলত ম্যাথের দুইটা পার্ট হয়, দুইটা পার্টের প্রথম পার্টটা নিয়ে এখন আলোচনা করতেছি। প্রথম পার্টটার মধ্যে থাকবে হচ্ছে তিনটা চ্যাপ্টার, এটা হচ্ছে ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন আর হচ্ছে সার্কেল। ম্যাট্রিক্সের ভাইয়া কি কি পড়বো, সার্কেলের কি কি পড়বো, স্ট্রেট লাইনের কি কি পড়বো, এটা নিয়ে অনেকেই প্যারা খাও, কারণ না এই চ্যাপ্টারগুলো বেশ বড়, কিন্তু কোনটাকে কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে এইটা আসলে আমরা এখনো বুঝে উঠতে পারিনি। সো এইটা আমার ভিডিওটা হচ্ছে কোনটাকে কত গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে এবং গুরুত্বর সাথে পড়লে ভালো মার্ক আশা করা যায়, ইনশাআল্লাহ খুব ভালো একটা মার্ক চলে আসবে। দেখো ভাইয়া, আমরা ম্যাট্রিক্স থেকে দুইটা সিকিউ আর প্লাস হচ্ছে তিনটা এমসিকিউ এর মতো আশা করতেই পারি। দুইটা সিকিউ, তিনটা এমসিকিউ, মোটামুটি 23 মার্ক কমন পড়বে যদি তুমি খুব ভালোভাবে ম্যাট্রিক্সটা পড়ে ফেলতে পারো। ম্যাট্রিক্সের ভাই কি কি পড়তে হবে, ম্যাট্রিক্সের প্রকারভেদ কি কি এটা আমার জানতে হবে, কি কি প্রকারভেদ কেন পড়তে হবে, কেননা হচ্ছে এগুলো ডিরেক্ট এমসিকিউতে চলে আসে। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ পড়তেই হবে। ম্যাট্রিক্সের সমতাটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার গুণনবিধি সিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছর এসেই থাকে। তোমরা এই গুণনবিধি নিয়ে যতগুলা সিকিউ আছে এগুলো দেখে ফেলবা। গুণনবিধি ছাড়াও আরও আছে কি কি, ইনভার্স ম্যাট্রিক্সটি স্পেশালি নিচে লিখছি কারণ হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে অ্যাডজয়েন্ট অফ এ, দেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের মান, মানে আমার নির্ণয়কের মানটা বের করে তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হয়। তারপরে হচ্ছে অনুরাশি, সহগুণক এবং নির্ণায়ক ভালোভাবে বুঝে পড়তে হবে। এরপর নির্ণয়কের মানটা নিয়ে মানের যে প্রমাণগুলো আছে এইগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। তাহলে ভাই কি কি পড়বো, ম্যাট্রিক্সের জন্য পড়বো হচ্ছে গুণন বিধিটা খুব ভালো করে, দেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, নির্ণয়কের মানগুলো পড়ার আগে নির্ণয়কের যেগুলো উদাহরণে প্রমাণগুলো রয়েছে এগুলো আমরা খুব ভালো করে দেখব। তাহলেই ম্যাট্রিক্সের আমার দুইটা সিকিউ এবং তিনটা প্লাস এমসিকিউ আসার যে চান্সটা আছে আমরা এটাকে গ্রাফ করে ধরে ফেলতে পারবো। তো তারপর দেখো স্ট্রেট লাইন বিশাল বড় একটা চ্যাপ্টার। সো স্ট্রেট লাইনটা অবশ্যই তোমরা রিভিশন করবা, রিভিশন করার সময় কোন ব্যাপারগুলো একটু বেশি করে পড়বা সেটা দেখাই দিচ্ছি। দেখো স্থানাঙ্ক, এগুলো এমসিকিউ এর জন্য, এটা হচ্ছে এমসিকিউ। স্থানাঙ্ক যে কোন পয়েন্টে থাকলে কত হবে পয়েন্টে, তারপরে স্থানাঙ্ক ধরো যে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কগুলো, এগুলো এমসিকিউ এর জন্য ডিরেক্ট চলে আসে। আর দূরত্ব দিয়ে সিকিউ চলে আসে, সিকিউ এর জন্য দূরত্বটা তোমার দেখতে হবে। অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি এইগুলো তোমার বারবার করে দেখতে হবে যাতে তোমার ভুল না হয়। খুবই সহজ কিন্তু বারবার করে দেখতে হবে। এখানে এক্স এর জন্য একটা দেখাই দিই, এক্স ইজ ইকুয়ালস টু, যদি দুইটা ধরো যে অন্তর্বিভক্তির জন্য সূত্রটা কি দাঁড়ায়, m1 প্লাস m2, তারপরে হচ্ছে কি m1 প্লাস m2। দেখো তো ভাইয়া m1 আছে, তার মানে এখানে x2 হবে, তাই না, x2 আর এখানে x1। এটা সুন্দরভাবে বসাই দিলেই কিন্তু আমরা যে কোনো একটা বিন্দুর অন্তর্বিভক্তির পয়েন্টটা পেয়ে যাব। এভাবে y এর ক্ষেত্রে y1 y2 y2 এখানে m y2 y1। দেখো ভাইয়া এভাবে কিন্তু অন্তর্বিভক্তি বিভক্তির ক্ষেত্রে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি। সঞ্চার পথের জন্য কি কি করতে হবে ভাইয়া, সঞ্চার পথের দুইটা স্টেপ খুব ভালোভাবে মনে রাখতে হবে। সঞ্চার পথের ম্যাথগুলো কিন্তু সহজ ভাইয়া, কারণ এখানে স্টেপ হচ্ছে দুইটা। প্রথম স্টেপ কি করতে হবে, যদি সঞ্চার পথের পয়েন্ট দেয়া না থাকে তাহলে আমরা পয়েন্ট ধরে নেব, এক্স আর ওয়াই পয়েন্ট ধরে নেব। তারপরে কি বলবে ভাইয়া, সঞ্চার পথে যাওয়ার জন্য তো অবশ্যই একটা শর্ত দেয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী ইকুয়েশন আমি ক্রিয়েট করব। সেই শর্ত অনুযায়ী ইকুয়েশনটা ক্রিয়েট করলেই কিন্তু আমার সঞ্চারপথের ম্যাথগুলো খুব সহজেই আমি করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে কি আসবে, সরল রেখার সমীকরণ। অনেকগুলো সূত্র আছে, প্রায় 3-4টা। ধরো যে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে একটা বিন্দু দিয়ে সরল রেখার সমীকরণ, কোনো ক্ষেত্রে বলছে যে x1 y1 আর হচ্ছে x2
y2 দিয়ে সরল রেখার সমীকরণ, এই যে এইভাবে যতগুলো সূত্র আছে সবগুলো আমরা দেখে ফেলবো এবং আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, ছেদক সমীকরণটাও প্র্যাকটিস করব। সব থেকে বেশি যেটা সমান্তরাল রেখা, এটা খুব বেশি আসে সমান্তরাল রেখা। তারপরে হচ্ছে লম্বের সমীকরণ, তারপরে হচ্ছে দুই রেখার অন্তর্বিভক্তি কোণ যেটা আসে ওইটা আমরা বারবার প্র্যাকটিস করব। সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাও আমরা খুব ভালোভাবে দেখব। তবে এখানে যেগুলো টপিক আমি মানে স্পেশালি বের করে দাগাইছি বা লিখছি, এগুলো আমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আমরা এখান থেকে একটা সিকিউ মাস্ট অ্যান্সার করতে পারবো। আর এখান থেকে প্রায় 4টা বা 3টা এমসিকিউ চলে আসবে, 4টা বা 3টা এমসিকিউ চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, সার্কেল ভাইয়া, সার্কেল কিন্তু চ্যাপ্টারটা অনেক বড়, বাট চ্যাপ্টারটা বড় হইলেও কি হবে, চ্যাপ্টারটা কিন্তু সহজেই শেষ করা যায়। দেখো, তোমরা যদি আদর্শ সমীকরণটা মানে সার্কেলের যে ইকুয়েশনটা আছে ওইটা যদি খুব সুন্দর করে সলভ করতে পারো এবং বুঝে করতে পারো, তাহলেই কিন্তু চ্যাপ্টারের অর্ধেক প্রায় শেষ। কেননা ভাইয়া, কেন ওইখান থেকে এই যে 3 বিন্দুকমী বৃত্ত যেটা আছে ওইটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো যদি আদর্শ সমীকরণটাই বুঝতে পারি। তারপরে আছে কি ভাইয়া, বৃত্তের সমীকরণ নির্ণয়। কি, ধরো যে অনেকগুলো ভ্যালু দেওয়া থাকলো, অনেকগুলো ভ্যালুর মাধ্যমে এগুলো ইউজ করে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবি। তারপরে হচ্ছে এক্স বা ওয়াই অক্ষের সম্পর্ককারী বৃত্ত। তারপর হচ্ছে উভয় অক্ষে স্পর্শকারী যে বৃত্তগুলো আছে ওইগুলো আমরা সুন্দর করে প্র্যাকটিস করবো। এইগুলোর ম্যাথ দেয়া আছে বোর্ডে, বারবার যে ম্যাথগুলো আসছে ওইগুলোর টাইপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা ফুলফিল অ্যান্সার করতে পারবো। এরপরে দেখো পরামিতিক ইকুয়েশনের ক্ষেত্রে ভাইয়া, পরামিতিক ইকুয়েশনের আমি বারবার বলবো ভাইয়া, পরামিতিক ইকুয়েশনের খুব বেশি করে যেগুলো আসছে বারবার রিপিটেড ওইগুলোই করো, কারণ ওই টাইপের বাইরে কোনো ম্যাথ দেওয়া সম্ভব না। তো ভাইয়া, আমরা যদি পার্ট 1টা একটু অ্যানালাইজ করে দেখলাম, তাহলে এখান থেকে একটা সিকিউ আসবে এবং এখান থেকে 2 থেকে 3 মার্কের এমসিকিউ পেয়ে যাবা। তাহলে ভাইয়া পার্ট 1টা কমপ্লিট করলেই তো ভাইয়া আমি মোটামুটি 3টা অ্যান্সার করতেই পারতেছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পার্ট 1টা যদি আমি খুব ভালোভাবে 3টা চ্যাপ্টার যদি আমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমি 3টা সিকিউ এর অ্যান্সার করতে পারতেছি। 3টা সিকিউ হলে আর পরের পার্ট থেকে যেহেতু 2টা অ্যান্সার করতেই হবে, তাহলে তখন আর আমার ওই পার্টটা খুব ভালোভাবে মানে একটু জাস্ট দেখে গেলেই হবে। এমসিকিউ এর জন্য তো সবগুলো চ্যাপ্টার দেখতেই হবে, বাট তোমার হচ্ছে সিকিউ এর জন্য তোমরা কিন্তু এই পার্টটা চয়েস করতে পারো। তবে আমি দেখছি যে 85% ছেলেমেয়েরাই এই পার্ট 1 থেকেই 3টা সিকিউ অ্যান্সার করে থাকে, কেননা এই চ্যাপ্টারগুলো খুব সহজ এবং প্রশ্ন প্যাটার্ন বারবার একই ফলো করে। সো এখান থেকে অ্যান্সার করাটা খুব ইজি হয়। এখন ভাইয়া আমরা দেখব পার্ট 2 এ আমাদের কি আছে হচ্ছে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা খুবই ইজি, চ্যাপ্টারটা খুবই সহজ, বাট অনেকগুলো সূত্রগুলো খুবই প্রয়োজনীয়। কারণ হচ্ছে এই ত্রিকোণমিতি দিয়ে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং সামনের যে স্ট্রেট লাইনটা ছিল ওইগুলোর সূত্রগুলো কিন্তু এখান থেকেই আগত। আচ্ছা, ত্রিকোণমিতির সূত্রগুলো অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে এবং জানতে হবে। তার সাথে সাথে দেখো এগুলো কিন্তু টাইপ আকারেও সাজানো যায়, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার যোগ আকারে থাকে, এগুলো কিন্তু একটা টাইপ আকারে তোমরা পড়ে ফেলতে পারো। এখান থেকে অনেক কমন আসে এবং অনুপাত সংক্রান্ত যে রাশিগুলো রয়েছে এইগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো। তারপর হচ্ছে কট টেন গুণাকারে থাকে তখন কিন্তু খুব সহজেই সূত্র ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক যে ম্যাথগুলো রয়েছে এগুলো আমরা পড়ে ফেলতে পারি। মান নির্ণয়, সরাসরি সূত্রের প্রমাণ যেগুলো আছে, সরাসরি সূত্রের প্রমাণ বইয়ের উদাহরণে সরাসরি সূত্রের যেসব প্রমাণ রয়েছে এগুলো কিন্তু বারবার মানে একাধিক বোর্ডে বারবার প্রশ্নগুলো আসে। এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এগুলো প্র্যাকটিস করতে হবে এবং বুঝে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলেই ডিরেক্ট তোমার সরাসরি হুবহু ওই প্রশ্নটাই চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রমাণ দেখা যায় যে কোনো একটা রাশি দিয়ে বললো যে এটার মান কত, মানের সাথে এটার প্রমাণ কত, মানে কিভাবে প্রমাণ। তবে আরেকটা ম্যাথ আছে ত্রিভুজের প্রমাণ, ত্রিভুজে একটা ম্যাথ আছে অনেকবার আসছে, ওই ম্যাথটা করে ফেলবা এবং আমি দেখাই দেবো, অবশ্য সমস্যা নেই। এরপরে যখন মানে ক্লাসটা কন্টিনিউ করতে থাকো আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপরে আছে ডিফারেন্সিয়েশনের কি পড়তে হবে ভাইয়া? লিমিট তো বিশাল একটা চ্যাপ্টার, লিমিট বিশাল অনেক কিছু। এটা আমরা যদি টাইপ আকারে পড়ি তাহলে কিন্তু 8 থেকে 10টা টাইপের মতো হবে। 8 থেকে 10টা টাইপ আকারে যদি তুমি বেশি না 2টা করে ম্যাথ সলভ করো টাইপ ধরে
তাহলে কিন্তু 20টা ম্যাথের মধ্যে একটা মানে লিমিটটা তুমি কমপ্লিট করে ফেলতে পারতেছো। এরপরে ভাইয়া কি মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ কি ভাইয়া? সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে এবং অন্তরীকরণ চালাই যেতে হবে এবং পর্যায়ক্রমিক একের পর এক যেটা মানে অন্তরীকরণ সেটা চালাইতে হবে। এবং দেখো y2 y1 y রাশি সংক্রান্ত যেগুলো সমীকরণ রয়েছে, বুঝছো ভাইয়া? রাশি সংক্রান্ত সমীকরণ যেগুলো রয়েছে এগুলোতে তুমি 5 স্টার মেরে দাও, 5 স্টারেরও বেশি এইগুলোই আসবে ভাইয়া। তারপরে ভাইয়া চেইন রুল। চেইন রুলটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এবং সিকিউতেও আসে। এবার হচ্ছে ইউভি তোমাদের যত সমস্যা, মানে আমি যত স্টুডেন্টদের পড়াইছি তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ভাইয়া ইউভি সূত্র ভুলে যায় বা ইউভি সূত্রের প্রয়োগটা ওরা ঠিকভাবে করতে পারে না। ঠিকভাবে করতে পারলেই কিন্তু ইউভি সূত্রটা তো কঠিন না ভাইয়া, প্রয়োগটা ঠিকভাবে করতে পারাটাই কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়। আচ্ছা, এটা আমরা দেখব। তারপর হচ্ছে ত্রিকোণমিতিক যে সমীকরণ রয়েছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এইগুলো কিন্তু বারবার আসে এমসিকিউতে, খুব তাড়াতাড়ি চলে আসে, মানে খুবই চলে আসে। আচ্ছা, এইগুলো সলভ করার সময় অবশ্যই মাথায় রাখবো যে কোনগুলো আমরা নেব, এগুলো কিন্তু অবশ্যই আমার রেডিয়ানে থাকতে হবে। তারপর হচ্ছে লগারিদম সূচক অনুযায়ী কিছু ম্যাথ পাওয়া যায়, এগুলো যদি আমরা টাইপ ভিত্তিক করে ফেলি না, 2-4টা করলেই কিন্তু আমাদের রিভিশনটা কমপ্লিট হয়ে আসবে যদি চ্যাপ্টারটা তোমাদের করা থাকে আগে। বিপরীত ত্রিকোণমিতি ভাই অনেক বড় চ্যাপ্টার, সূত্র আছে মনে হয় 8 থেকে 10টার মতো, ওইগুলো যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু এখানে পেঁচানোর মতো আর কিছু নেই, ডিরেক্ট হুবহু প্রশ্নগুলো বারবার চলে আসতে বাধ্য, কারণ এখানে পেঁচানোর কিছু নেই। আবার এমনও দেখা যায় যে বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে এমন হয় যে যে প্রমাণগুলো রয়েছে না, প্রমাণগুলো হুবহু ওটাই জাস্ট জিজ্ঞাসা করে বসে। তারপরে হচ্ছে চলকের ঘাড়ে চলক, যেমন ধরো যে u⁴ আকারে যেগুলো সলভ করে আসছি আমরা, এইগুলো হবে তোমার চলকের ঘাড়ে চলক। এই তো। তারপরে হচ্ছে লঘুমান গুরুমানের ক্ষেত্রে আমরা দেখবো যে এই সলভ করার পরে কোনো একটা ফাংশন বসানোর পরে যখন আমরা মানগুলো বের করতে যাব তখন হচ্ছে লঘুমান গুরুমানগুলো দেখে ফেলবো। তারপরে হচ্ছে অনির্দিষ্ট যোগজ যে ডিফারেন্সিয়েশন পারে তার জন্য ইন্টিগ্রেশন পারাটা খুবই ইজি, কারণ কি ডিফারেন্সিয়েশনের উল্টাটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে লিমিট থাকে, ধরো যে 5 to 10, বুঝছো, 5 to 10 থাকলো। তারপরে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ভাইয়া এইখানকার জাস্ট ক্ষেত্রফল নির্ণয়টা তুমি যদি বুঝে করে ফেলতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তোমার অলরেডি সিকিউটা কমন পড়ে যাবে। এখান থেকে একটা সিকিউ মাস্ট, আর 4 থেকে 6টা এমসিকিউ, 4 থেকে 6টা এমসিকিউ তোমার হচ্ছে। আর ডিফারেন্সিয়েশন থেকে যদি আমি ধরি তাহলে হচ্ছে ধরো যে 2 থেকে 3টা আসার সম্ভাবনা নেই, 2টা সিকিউ মাস্ট, আর হচ্ছে তোমার 3 to 4 হচ্ছে এমসিকিউ মাস্ট থাকবে, আসবেই। আর এদিকে যদি আমি ট্রিগোনোমেট্রি দেখি ভাইয়া, এখানকার একটা ট্রিক্স, যদি তোমরা কেউ ক্যালকুলেটরটা চালাইতে পারো তাহলে কিন্তু এমসিকিউ সব কারেক্ট, অল উইল বি কারেক্ট যদি ক্যালকুলেটরটা চালাইতে পারো। কারণ না, ট্রিগোনোমেট্রির সব অঙ্ক, সব ম্যাথ মানে এমসিকিউ গুলা ক্যালকুলেটরে করে ফেলা যায়। আর এখান থেকে চলে আসবে 4 থেকে 5টা এমসিকিউ, আর সিকিউ তো থাকছেই, একটা সিকিউ তো থাকছেই, বুঝছো ভাইয়া?